আমরা যে বড় বড় বিল্ডিং বা স্ট্রাকচার দেখি সে সবই তো দাঁড়িয়ে আছে মাটির ওপর। কিন্তু কি হবে যদি সেই মাটি মানে আমাদের পায়ের নিচের মাটি ধীরে ধীরে বসে যেতে শুরু করে? এই যে এক অদৃশ্য শক্তি যা বড় বড় কাঠামোকে ঝুঁকির মুখে ফেলে দেয়, তাকেই বলে সয়েল সেটেলমেন্ট। চলুন আজের পেছনের বিজ্ঞানটা একদম সহজ করে বোঝা যাক। একটু ভাবুন তো, একটা পরিবার কত স্বপ্ন নিয়ে একটা নতুন বাড়ি বানালো, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই বাড়ির দেওয়ালে ফাটল। এমনটা কেন হয় বলুন তো? এর কারণটা কিন্তু প্রায়ই লুকিয়ে থাকে আমাদের পায়ের নিচে, ওই মাটির গভীরে। চলুন আজ একজন ইঞ্জিনিয়ারের চোখে এই রহস্যের সমাধান করা যাক। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় ফাউন্ডেশনের এই যে বসে যাওয়া, একেই বলা হয় সেটেলমেন্ট। মানে খুব সহজ করে বললে, বিল্ডিংয়ের অন্য চাপে যখন নিচের মাটিটা একটু চেপে যায়, তখন পুরো স্ট্রাকচারটাই একটু নিচে নেমে আসে। এটাই হলো সেটেলমেন্টের একেবারে মূল কনসেপ্ট। তো প্রশ্ন হলো, মাটি ঠিক কেন এভাবে বসে যায়? এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? চলুন আর একটু গভীরে গিয়ে দেখি ঠিক কি কারণে এই সেটেলমেন্ট ঘটে। দেখুন, সেটেলমেন্ট কিন্তু মূলত দুই ধরনের হয়। একটা হলো ইমিডিয়েট সেটেলমেন্ট। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা লোড পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই ঘটে যায়, যেন কেউ একটা নরম জিনিসে ধা করে চাপ দিয়ে দিল। এটা সাধারণত বালির মতো মাটিতে বেশি দেখা যায়। আর দ্বিতীয়টা হলো কনসলিডেশন সেটেলমেন্ট, যেটা খুব ধীরে ধীরে অনেকটা সময় নিয়ে হয়, যেন কোনো কিছু থেকে আস্তে আস্তে জল ছিপে বের করা হচ্ছে। আর এটা হয় মূলত কাদার মতো মাটিতে। আচ্ছা, একটা স্পঞ্জের কথা ভাবা যাক। স্পঞ্জটা যদি শুকনো থাকে তাহলে চাপ দিলেই তো সঙ্গে সঙ্গে চুপসে যায়, তাই না? একদম ঠিক। এটাই হলো ইমিডিয়েট সেটেলমেন্টের মতো। এবার ভাবুন, ওই একই স্পঞ্জ জলে পুরো ভেজা। এখন চাপ দিলে কি হবে? জলটা ধীরে ধীরে বেরিয়ে যাবে, আর স্পঞ্জটাও ধীরে ধীরে সংকুচিত হবে। কাদা মাটির ভেতর থেকে জল বেরিয়ে গিয়ে কনসলিডেশন সেটেলমেন্ট ঠিক এইভাবেই কাজ করে। তাহলে এবার বলুন তো, যখন জল বেরিয়ে যাওয়ার কারণে মাটি ধীরে ধীরে সংকুচিত হয়, সেই বিশেষ ধরনের সেটেলমেন্টকে কি বলা হয়? ঠিক ধরেছেন, ওটাই হলো কনসলিডেশন সেটেলমেন্ট। আমরা তো বুঝলাম সেটেলমেন্ট জিনিসটা কি আর কেনই বা হয়, কিন্তু আসল প্রশ্ন হলো, একজন ইঞ্জিনিয়ার কিভাবে আগে থেকে বুঝবেন যে মাটি ঠিক কতটা বসতে পারে? চলুন এর পূর্বাভাস আর পরিমাপের পদ্ধতিগুলো এবার জেনে নেওয়া যাক। একটা মাটি ঠিক কতটা বসবে সেটা মাপার মূল চাবিকাঠি হল মাটির একটা বিশেষ বৈশিষ্ট্যকে বোঝা। ভাবুন, মাটির কণার মধ্যে কতটা ফাঁকা জায়গা আছে, যেটাকে আমরা বলি ভয়েড রেশিও বা ই, আর তার ওপর কতটা চাপ পড়ছে, অর্থাৎ ইফেক্টিভ স্ট্রেস বা সিগমা ভি। এই দুটো জিনিসের মধ্যে যে সম্পর্ক, সেটা যদি আমরা একটা গ্রাফে প্লট করি, তাহলেই আমরা আগে থেকে বলে দিতে পারব যে মাটি ঠিক কতটা সংকুচিত হতে পারে। আর এই সম্পর্কটাকে একটা অসাধারণ সূত্রে ফেলা হয়েছে, যা দিয়ে আমরা কনসলিডেশন সেটেলমেন্ট হিসাব করি। হ্যাঁ, দেখতে হয়তো একটু জটিল মনে হচ্ছে, কিন্তু এর পেছনের ধারণাটা বেশ সহজ। আর সূত্রটা মনে রাখার জন্য একটা মজার লাইনও আছে। ছোট ছেলে সিসি হাসে এইচ, 1+E0 তার নিচে ভাসে, লগ নিয়ে চাপ বাড়াও, সেটেলমেন্ট পেয়ে যাও। এখানে দেখুন, সূত্রের প্রত্যেকটা অংশের একটা নির্দিষ্ট মানে আছে। যেমন সিআইসি বা কম্প্রেশন ইন্ডেক্স আমাদের বলে যে মাটিটা কতটা নরম বা সংকোচনশীল। এইচ হলো কাদার স্তরটা কতটা মোটা। আর বাকিগুলো হলো মাটির প্রাথমিক অবস্থা আর বিল্ডিং বানানোর ফলে তার উপর কতটা নতুন চাপ যোগ হচ্ছে। এই কয়টা তথ্য যদি আমাদের হাতে থাকে, তাহলেই আমরা সেটেলমেন্টের পরিমাণটা বের করে ফেলতে পারি। অবশ্যই, এটা তো গেল থিওরির কথা। কিন্তু বাস্তবে কাজ করতে গেলে ফাউন্ডেশনটা কি গোল না চৌকো বা মাটির ঠিক কতটা গভীরে বসানো হচ্ছে, এই সব কিছু হিসাবে আনতে হয়। তাই ইঞ্জিনিয়াররা জাম্বুর μ0 আর μ1-এর মতো কিছু কারেকশন ফ্যাক্টর ব্যবহার করেন, যাতে আমাদের গণনাটা একদম নিখুঁত হয়। তাহলে সূত্রটা দেখে এবার বলুন তো, কোন প্যারামিটারটা আমাদের বলে দেয় যে একটা বিশেষ কাদামাটি ঠিক কতটা নরম বা সংকোচনশীল? হ্যাঁ, ঠিক ধরেছেন, সেটা হলো কম্প্রেশন ইন্ডেক্স বা সিসি। এতক্ষণ আমরা বালি আর কাদার কথা আলাদা আলাদা করে শুনলাম। এবার চলুন দুটোকে পাশাপাশি রেখে একটা তুলনা করা যাক। দেখা যাক কার আচরণ ঠিক কেমন। মানে একটা স্যান্ড ভার্সেস ক্লে ম্যাচ হয়ে যাক। পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার, তাই না?
বালির ক্ষেত্রে সেটেলমেন্ট হয় কণাগুলো একে অপরের উপর চেপে যাওয়ার জন্য, আর এটা ঘটে খুব দ্রুত। অন্যদিকে কাদার ক্ষেত্রে আসল খেলাটা হলো জল বেরিয়ে যাওয়ার, আর তাই এটা একটা অনেক ধীর আর দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। দুটোর পেছনের বিজ্ঞানটাই একদম আলাদা। আর এই পার্থক্যটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় কি বলুন তো? 1 কাপ চা। বালির সেটেলমেন্ট হলো চায়ের মধ্যে চিনি মেশানোর মতো, চামচ দিয়ে নাড়লেই সঙ্গে সঙ্গে গুলে যায়। আর কাদার সেটেলমেন্ট, ওটা হলো টি ব্যাগ ডোবানোর মতো, চায়ের রংটা যেমন ধীরে ধীরে ছড়ায়, সেটেলমেন্টও ঠিক সেভাবেই অনেক সময় নিয়ে হয়। আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ যা কিছু শিখলাম, চলুন সেগুলোকে এক জায়গায় করে গুছিয়ে নিই আর বোঝার চেষ্টা করি যে একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই জ্ঞানটা ঠিক কতটা জরুরি। তাহলে আজকের আলোচনা থেকে মূল 4টি জিনিস মনে রাখা যাক। প্রথমত, ফাউন্ডেশন সেটেলমেন্ট নামের একটা প্রক্রিয়ায় বসে যায়। দ্বিতীয়ত, এর দুটো প্রধান ধরন আছে, ইমিডিয়েট আর কনসলিডেশন, ঠিক শুকনো আর ভেজা স্পঞ্জের মতো। তৃতীয়ত, আমরা একটা বিশেষ সূত্রের মাধ্যমে কনসলিডেশন আগে থেকেই হিসেব করতে পারি। এবং চতুর্থত, বালি আর কাদার সেটেলমেন্টের মধ্যে চায়ের চিনি আর টি ব্যাগের মতো পার্থক্য রয়েছে। জেনে রাখুন, এই জ্ঞানটা কিন্তু শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য নয়, এটাই সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে থাকবে আগামীর সব মেগা প্রজেক্ট। স্মার্ট সিটি থেকে শুরু করে হাই স্পিড রেল, সবকিছুর স্থায়িত্ব নির্ভর করে মাটির এই আচরণটা আমরা কতটা ভালোভাবে বুঝতে পারছি তার ওপর। এই মৌলিক জ্ঞানই একজন সাধারণ ছাত্রকে ভবিষ্যতের এক দক্ষ নির্মাতায় পরিণত করে। তাহলে শেষ প্রশ্নটা হলো, এখন যখন আমরা আমাদের পায়ের নিচের মাটির ভাষাটা বুঝতে শিখেছি, আমরা কি ভবিষ্যতের সেই বিশাল মেগাস্ট্রাকচারগুলো গড়ার জন্য সত্যি প্রস্তুত? এর উত্তর কিন্তু আজকের ছাত্রছাত্রী, মানে আগামী দিনের ইঞ্জিনিয়াররাই দেবে।